আসসালামু আলাইকুম ক্লাস 6। আজকে আমি তোমাদের আলোচনা করব হাবুর বিপদ গল্পের প্রশ্নোত্তর। আমরা ডিটেইলসে হাবুর বিপদ গল্পটা আলোচনা করেছি। আজকে তোমাদের যে টেক্সটের অনুশীলনীর প্রশ্ন আছে সেই প্রশ্ন এবং উত্তর আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা প্রত্যেকে টেক্সট যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখবে। আমি আস্তে আস্তে সেগুলো আলোচনা করতে করতে যাব। দেখো, প্রথম প্রশ্ন, অজয় রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম লেখো। আমি যখন হাবুর বিপদ এই গল্পের লেখক অজয় রায়ের জীবন পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম যে অজয় রায়ের লেখা একটি বিখ্যাত বই হচ্ছে আমাজনের গহনা। তারপরে প্রশ্ন কি, তিনি কোন কোন পত্রিকায় নিয়মিত লিখতেন? তিনি ছোটদের বিভিন্ন পত্র পত্রিকা, এগুলো আমি আগেই আলোচনা করেছি। যখন জীবন পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম অজয় রায়, তখন বলে দিয়েছি, তাও আরেকবার বলছি যে তিনি ছোটদের বিভিন্ন পত্র পত্রিকায় লিখতেন। কি কি সেগুলো? সন্দেশ পত্রিকা, কিশোর ভারতী পত্রিকা, তারপরে সুক্তারা ইত্যাদি বিভিন্ন পত্র পত্রিকায় তিনি লেখালেখি করতেন। ছোটদের বিভিন্ন পত্র পত্রিকা, সন্দেশ, কিশোর ভারতী, সুক্তারা। তারপরে দেখো, দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। প্রফুল্ল রচনা সুধীর বাবুর কেন পছন্দ হয়নি? ভালো করে বোঝো। তোমরা এগুলো অনেক প্রশ্নের উত্তর পারবে, তবুও যাতে আরেকটু সুবিধা হয় সেই জন্য আমি বলে দিচ্ছি, তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, প্রফুল্ল রচনা সুধীর বাবুর কেন পছন্দ হয়নি? তোমরা জানো যে সুধীর বাবু বাংলাদেশে বর্ষাকাল রচনা লিখতে দিয়েছিলেন, কিন্তু প্রফুল্ল কি করেছিল না, দেশ সরকারের বই থেকে হুবহু কপি করেছিল, নকল করেছিল, টুকেছিল। আর বাংলার আদর্শ শিক্ষক সুধীর বাবুর ওই কপি করে টোকা, ওই যে নকল করে লেখা একদম পছন্দ করতেন না। যেটা প্রফুল্ল কি করেছিল, দেশ সরকারের বই থেকে হুবহু টুকেছিল, কপি করেছিল, নকল করেছিল, যা সুধীর বাবুর একদম পছন্দ নয়। কারণ সুধীর বাবু এই বিশ্বাসী ছিলেন যে রচনা একটু মৌলিক হবে, সেখানে কি থাকবে, নিজস্ব ভাষা ভাবের সমন্বয় দেখা দেবে, নিজের অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে উঠবে সে লেখা, তবেই সে লেখা যথার্থ। এটা সুধীর বাবু বিশ্বাস করতেন। এই জন্য প্রফুল্ল রচনা পছন্দ হয়নি। তারপরে দেখো, নিতাই শাস্তি পেল কেন? নিতাই শাস্তি পেল কারণ সুধীর বাবু বাংলাদেশে বর্ষাকাল রচনা লিখতে দিয়েছিলেন, কিন্তু নিতাই লিখে আনেনি। তার কারণ হিসাবে সে বলেছিল তার মায়ের অসুস্থতার কথা, অর্থাৎ সে কারণ দর্শিয়েছিল, কারণ দেখিয়েছিল যে তার মা অসুস্থ। আসলে কিন্তু তার মা অসুস্থ ছিলেন না, এটা পুরোপুরি মিথ্যা। আর যখন সেটা পুরোপুরি মিথ্যা প্রমাণিত হলো, তার ফলস্বরূপ সে শাস্তি পেয়েছিল। তারপরে দেখো, সুধীর বাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? 2.3। বাংলার আদর্শ শিক্ষক সুধীর বাবু ক্লাসে পড়া না করে আসার মতো যে অন্যায়, সুধীর বাবু সে অন্যায়কে ক্ষমা করেন না। অর্থাৎ ক্লাসে পড়া না করে যে ক্লাসে এসেছে, এটা ছিল চরম অন্যায় কাজ করেছে। ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায় কি? অর্থাৎ ক্লাসে যদি কেউ পড়া না করে আসে, সুধীর বাবু এটাকে কি করতেন, চরম অন্যায় বলে এটাকে কি করতেন, সকলের কাছে বলেছিলেন যে এটা একটা চরম অন্যায়, ক্লাসে পড়া না করে আসা। আর ক্লাসে পড়া না করে আসার মতো যে অন্যায়, সে অন্যায়কে সুধীর বাবু ক্ষমা করতেন না। তারপরে দেখো, সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? সুধীর বাবুর এই যে কপালের ভাঁজ কিসের চিহ্ন? না, সুধীর বাবু কপালে ভাঁজ যে চিহ্নটা, অর্থাৎ সুধীর বাবুর যে কপালে ভাঁজটা পড়তো, কিসের চিহ্ন বহন করতো? না, বিশেষ তিনি সন্তুষ্ট হননি। অর্থাৎ যখনই তিনি বিশেষ সন্তুষ্ট হতেন না, তার কপালে ভাঁজ দেখা দিত এরকম ভাবে, অর্থাৎ তিনি বিশেষ লেখার প্রতি সন্তুষ্ট হননি। সেটা পুরোপুরি ভাবে কি বোঝা যেত এই চিহ্নের মধ্য দিয়ে। কি কোন চিহ্ন?
না কপালে ভাঁজ, তার মধ্য দিয়ে এই যে চিহ্নটা ফুটে উঠতো কপালে, এখান থেকে স্পষ্টভাবে পরিষ্কারভাবে বোঝা যেত যে সুধীর বাবু বিশেষভাবে সন্তুষ্ট হননি। এরপরে দেখো 3-এর দাগে 3.1, 3 কড়ি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন? 3 কড়ি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কারণ তোমরা জানো যে হাবুকে বাংলাদেশে বর্ষাকাল এই রচনাটা পড়তে বলা হয়েছে। হাবু বেঞ্চের উপরে রাখা বিভিন্ন রকম বই খাতা, সেই বই খাতা থেকে সেই বই খাতার উপর থেকে একটি খাতা তুলে নিয়ে পড়তে শুরু করে আর মাঝে মাঝে পাতা উল্টায়। তো এটা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যায়, অবাক হয়ে যায় 3 কড়ি। কারণটা কি? হাবু লেখেইনি, অথচ নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে সে যা যা প্রত্যক্ষ করেছে, সে যা যা দেখেছে সে বলে চলেছে। সে লেখেইনি, বীজগণিতের খাতা কি করেছিল? পাতা উল্টে চলেছিল। আসলে সে লিখে আনেনি। এটা দেখে 3 কড়ি বিস্ময়ে অভিভূত হয়ে যায়, অবাক হয়ে গিয়েছিল। তোমরা জানো এটা। তারপরে দেখো, ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। ছেলেটি সম্পর্কে কথা বলার কারণ কি? 3.2। তোমরা জানো হাবু সম্পর্কে বলা হচ্ছে। হাবুল কি করেছিল না, হাবুল এখানে টেক্সটে হাবুল বলে সম্বোধন করা হয়েছে কোনো কোনো জায়গায়। আমাদের এই যে হাবুল কি করেছিল না, সে বীজগণিতের খাতা পরপর পাতা উল্টে বলে চলেছিল বাংলাদেশে বর্ষাকাল রচনা। আসলে সে যা যা বলেছে সে কিন্তু কোনো বইয়ের ধার ধারেনি, অর্থাৎ কোনো বই থেকে সে টোকেনি, কোনো বইয়ের সে ধার ধারেনি, কোনো বই থেকে সে হুবহু টোকেনি, কপি করেনি, নকল করেনি। সে বাস্তব অভিজ্ঞতা সমন্বয়ে নিজের চোখে যা যা দেখেছে সবকিছু সে সহজ সরলভাবে বলে চলেছে, প্রকাশ করে চলেছে। আর সুধীর বাবু এই মৌলিকতার চর্চাটাকে পছন্দ করতেন, কারণ নিজের অভিজ্ঞতা সেখানে থাকবে, নিজের ভাব ভাষা থাকবে, সহজ সরলভাবে নিজের চোখে দেখা ঘটনাকে যদি সে কেউ প্রকাশ করতে পারে, সুধীর বাবু তাতে বেশ খুশি হন। পুরোপুরি সন্তুষ্ট না হলেও বেশ খুশি হন। সুধীর বাবু অন্যান্য ছাত্রদের কাছে এই মৌলিকতাটাই আশা করেছিলেন, অথচ হাবু ঠিক একদম এই মৌলিকতার সমন্বয়ে একদম নিজের অভিজ্ঞতার কথা, নিজের চোখে দেখা যে সমস্ত ঘটনা সব বলে চলেছে, সহজ সরল ভাষায় প্রকাশ করে চলেছে। তো এই মৌলিকতার চর্চা রাখলে নিশ্চিত একদিন সাহিত্যিক হিসাবে পরিচিত হবে লোকসমাজে, এটা সুধীর বাবু বিশ্বাস করেন। এরপরে দেখেন 3.3, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে। পাতা উল্টানোর কারণ লেখো। কারণ হাবুকে বাংলাদেশে বর্ষাকাল রচনা পড়তে বলা হয়েছিল, তোমরা জানো। আর হাবু কি করছিল না, মাঝে মাঝে পাতা উল্টে, অর্থাৎ পাতা উল্টিয়ে মাঝে মাঝে পাতা উল্টাচ্ছে আর বলে চলেছে। আসলে এই পাতা উল্টানোর কারণটা হলো এটা, সে যে লেখেনি এটা যেন স্যার বুঝতে না পারে, অর্থাৎ সে তো লেখেইনি, মাঝে মাঝে পাতা উল্টাচ্ছে, অর্থাৎ এটা একটা কৌশল অবলম্বন করছে হাবু, যে স্যার যাতে বুঝতে না পারে যে সে লেখেইনি। অর্থাৎ মাঝে মাঝে পাতা উল্টানোর কারণ কি, যাতে স্যার বুঝতে না পারেন যে হাবু লেখেনি। তারপরে দেখো, বেমালুম ঠকানো আমাকে। হাবুল কি সত্যিই মাস্টার মশাইকে ঠকিয়েছিল? বলছি বেমালুম ঠকালো আমাকে। আচ্ছা, হাবুল কি সত্যিই মাস্টার মশাইকে ঠকিয়েছিল? একটা প্রশ্ন অনুশীলনী থেকে আমাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, আমরা এর বিশ্লেষণ করব। তোমরা জানো যে হাবু নিজের অভিজ্ঞতার কথা, নিজের চোখে দেখা ঘটনার কথা, ঠিক আছে, সহজ সরল ভাষায় নিজের মতো করে প্রকাশ করেছে। আসলে হাবু কিন্তু, আমরা যারা পাঠক তাদের মনে হয়েছে যে আমরা যারা পাঠক আমরা নিশ্চিতভাবেই বলতে পারি হাবু শিক্ষক মহাশয়কে ঠকায়নি, হাবু স্যারকে ঠকায়নি। কেন না, হাবু তো
মৌলিকতার সমন্বয়ে নিজের অভিজ্ঞতার কথা, নিজের চোখে দেখা ঘটনার কথা সহজ সরল ভাষায় বলে চলেছে। আর ক্লাসের শিক্ষক, বাংলার রচনার ক্লাসের শিক্ষক সুধীর বাবু অন্যান্য ছাত্রদের কাছে মৌলিকতায় আশা করতেন, যা তিনি অন্যান্য ছাত্রদের কাছে পাননি। কিন্তু সুধীর বাবু যখন দেখলেন যে মৌলিকতার সমন্বয়ে সে প্রকাশ করে চলেছে, তো এটা একটা কি খুব ভালো দিক বলা চলে। সে নিজের ভাষায় নিজের চোখে দেখা ঘটনাকে সহজ সরল ভাবে উপস্থাপন করেছে, প্রকাশ করেছে। আসলে সে কিন্তু শিক্ষক মহাশয়কে ঠকায়নি, এটা একটা তার ভালো গুণ বলা চলে। এরপরে দেখো, হাবুলের রচনা শুনে সুধীর বাবুর হাবুলকে কি বলার ইচ্ছা হয়েছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছে তিনি পূরণ করলেন না কেন? তো ভালো করে দেখো যে সুধীর বাবুকে আমরা একজন আদর্শ শিক্ষক হিসেবেই পাই এই গল্পে। হাবুলের রচনা শোনার পর সেই শিক্ষক মহাশয়ের কাছে যখন রহস্যের জট খুলে গেল, যখন পরিষ্কার হয়ে গেল যে হাবুল লেখেনি, তারপরেও কিন্তু আদর্শ শিক্ষক সুধীর বাবু তার ইচ্ছা হয়েছিল যে হাবুলের পিঠটা একবার চাপড়ে দিয়ে সাবাস বলে ওঠেন, তাকে সাবাস এই সম্বোধনে তার মধ্যে যেন উৎসাহের সঞ্চার ঘটাবার কাজটা তিনি করে দেন, এরকম একটা ইচ্ছা সুধীর বাবুর হয়েছিল। কিন্তু তিনি করলেন না। কেন? প্রশ্নটা আমি বিশ্লেষণ করে দিয়েছি কেন তিনি করলেন না। এটা আমি কখন করেছি? টেক্সট আলোচনায় ডিটেলসে লাইন ধরে 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 ডিটেলসে আলোচনা করেছিলাম। কেন তিনি করেননি না? ক্লাসে ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখা শিক্ষকের একটা অনিবার্য আবশ্যিক কর্ম। কিন্তু যখন দেখলেন যে যদি তিনি সাবাস বলে একেবারে হাবুর পিঠ চাপড়ে দেন, তাহলে অন্যান্য যে সমস্ত ছাত্ররা তারা কিন্তু পরের দিন থেকে বাড়ির কাজ না করেই স্কুলে চলে আসবে, এবং হাবুর দেখা দেখি তারা কিন্তু না লিখে আনবে না, তারা না লিখে বানিয়ে বানিয়ে নিজের মনের মতো করে, ঠিক আছে, রচনা বলার চেষ্টা করবে। এতে দেখা যাবে কি না, শিক্ষক মহাশয়ের যে নির্দেশটা তিনি দিয়েছেন রচনা লিখে আনার কথা, তো লিখে আনবে না কেউ। হাবুর দেখা দেখি সকলে ওরকম না, মানে ওরকম না লিখে এনে নিজের মনের মতো করে বলার চেষ্টা করবে। আসলে সবাই তো হাবু নয়। হাবুর মতো এরকম মৌলিকতার সমন্বয়ে এত সুন্দরভাবে রচনাকে প্রকাশ করবার ক্ষমতা কজনেরই বা থাকে। সবাই কিন্তু হাবুল হতে পারে না, সকলের প্রকাশ ক্ষমতা হাবুলের মতো নয়। সুধীর বাবু এটা খুব ভালোভাবে বুঝেছিলেন। এর ফলে কি হতো না, বাড়ির কাজ না করে চলে আসা ওই সমস্ত ছাত্ররা কি করতো, ক্লাসের শৃঙ্খলাকে নষ্ট করতো, ডিসিপ্লিন নষ্ট হতো। আর ক্লাসের ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখা শিক্ষক মহাশয়ের এক অনিবার্য আবশ্যিক কর্ম। এই জন্য তিনি যাতে করে ডিসিপ্লিন ক্ষুণ্ণ না হয়, শৃঙ্খলা যাতে বজায় থাকে, এই জন্য হাবুলকে পিঠ চাপড়ে দিয়ে সাবাস বলেননি, মনে মনে তিনি খুশি হয়েছিলেন। ঠিক আছে, এরপরে চলো, এই জন্যই তিনি শেষ ইচ্ছা, অর্থাৎ শেষ পর্যন্ত তার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা তিনি পূরণ করেন ডিসিপ্লিন বজায় রাখার স্বার্থে, ক্লাসে যাতে ডিসিপ্লিন বজায় থাকে, এই জন্য তিনি তার যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ করেন। ক্লিয়ার? এরপর দেখো, নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করে তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো। দেখো ভালো করে, আমরা চলে যাবো। প্রশান্ত, কি আছে? অবহেলা। আর কি আছে? দুর্ভোগ। কি আছে? অনাবৃষ্টি। আর কি আছে? বেমালুম। কি করতে হবে? উপসর্গটাকে পৃথক করতে হবে। উপসর্গ পৃথক। উপসর্গ
উপসর্গটাকে পৃথক করতে হবে, আমরা করব এবং এটাকে ব্যবহার করে নতুন শব্দ তৈরি করব। দেখো ভালো করে, প্র এটা হচ্ছে উপসর্গ। উপসর্গ কি তোমরা জানো? উপসর্গ কাকে বলে আমি বলছি, তারপরে আমি দেখাচ্ছি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উপসর্গকে এক ধরনের অব্যয় বলেছে। অর্থাৎ যে সমস্ত অব্যয় কি হয় না, শব্দের আগে বসে নতুন নতুন শব্দ সৃষ্টিতে সহায়তা করে, সাহায্য করে, তাকে বলা হয় উপসর্গ। অর্থাৎ উপসর্গ শব্দের আগে বসবে এবং নতুন নতুন শব্দ সৃষ্টি করবে, নতুন নতুন শব্দ তৈরি করবে। যেমন প্র, দেখো এটা দিয়ে আমি শব্দ তৈরি করছি। প্র, এখানে একটা উপসর্গ পেলাম, প্র উপসর্গ। অব, এটা একটা উপসর্গ। দেখো উপসর্গ পৃথক করছি। দূর্ভ, এখানে দূর, অর্থাৎ রেপটা আছে সন্ধিতে, তোমরা জানো দেখবে যখন একটা সন্ধি হয়েছে, যখন বিচ্ছেদ করি আমরা, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে বিসর্গ হয়ে যায়, রেপ তুলে দিয়ে বিসর্গ হয়, অর্থাৎ দু। অনাবৃষ্টি, এখানে আছে কি অনা, অনা, আর এখানে বেমালন অর্থাৎ বে, এই যে বে, এই অনা বে। তো এই যে বেমালনের বে, বে হচ্ছে উপসর্গ। দেখো এবার ভালো করে বুঝো, শব্দ তৈরি করবো আমরা। প্র, শব্দ তৈরি করো। প্রচন্ড, প্রকাণ্ড, দেখতে পাচ্ছ তো? প্রচন্ড, প্রকাণ্ড, হ্যাঁ ঠিক আছে। অব, দেখো অব দিয়ে আমরা শব্দ তৈরি করি। অব দিয়ে শব্দ তৈরি করছি অবজ্ঞা, অবজ্ঞাত। আচ্ছা, দু দিয়ে শব্দ তৈরি করি দুর্যোগ, দুর্বিষহ, ঠিক আছে। অনা দিয়ে শব্দ তৈরি করি, অনা কি হবে? অনাহার, অনাদর, ঠিক আছে। আর বে দিয়ে শব্দ তৈরি করি এখানে বেমালুম আছে, এটাতে বে দিয়ে শব্দ তৈরি আমরা যদি করি বেকসুর, ঠিক আছে। তারপর আমরা বেঠিক, অর্থাৎ ভুল, এর মানেটা কি? ভুল, বেঠিক হয়ে গেল। ঠিক, ঠিকের আগে বে বসে বেঠিক হয়ে গেল, ভুল, একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল। তো এই যে বেকসুর, বেঠিক, এই যে প্র, প্র, প্র উপসর্গ, প্রচন্ড, প্রকাণ্ড, শব্দ তৈরি করলাম। অব উপসর্গ, অবজ্ঞা, অবজ্ঞাত, শব্দ তৈরি করলাম। দু উপসর্গ, পেয়ে গেছি, ভাগ করেছি, পৃথক করেছি, আলাদা করেছি। দুর্যোগ, দুর্বিষহ, শব্দ তৈরি করলাম। অনাবৃষ্টি, অনা উপসর্গ আলাদা করলাম, অনাহার, অনাদর, এই বেমালুনের বে আলাদা করলাম, পৃথক করলাম, বেকসুর, বেঠিক হয়ে গেল, ঠিক আছে। চলো এরপরে কি আছে? আমরা সব লিখে লিখে এখানে আলোচনা করছি না, তার একটাই কারণ, ক্লাসটা অনেকক্ষণ লেগে যাবে, দীর্ঘ হয়ে যেতে পারে, 1.5 ঘন্টার ক্লাস হয়ে যেতে পারে। অতএব আমরা চাইছি যে এটা 40 মিনিটের মধ্যে যদি থাকে তাহলে বেস্ট হয়। এই জন্য সব লিখে লিখে আমি আলোচনা করবো না, ঠিক আছে। তবু যেগুলো না লিখলেই নয় সেগুলো আমি লিখে লিখে আলোচনা করে দেবো। দেখ, পাল্লা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। 5-এর দাগে পাল্লা, একটা হচ্ছে এটাকে দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা। একটা হচ্ছে জানালার পাল্লা, জানালার পাল্লা বা পাটা, জানালার পাটা বা পাল্লা। আর একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, পয়রা ফেলা তয়সী, দয়ে গয়ে দুন্ত, নয়ে গয়ে গয়ে হস্যি, তয় আকার, প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে। একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, দেখতে পাচ্ছ? দেখো, একটা হচ্ছে জানালার পাটা বা পাল্লা,
আর একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। পরে ফেলা দয়সী ভয়ে ভয়ে দুন্ত নয়ে দয়ে ভয়ে হস্যি কয়াকার, প্রতিদ্বন্দ্বিতা। ঠিক আছে, তো আমরা এটাকে বাক্য রচনা করব। দেখ, তোমরা জানো, একদম নিজের মতো করে বাক্য রচনা করবো, ভালো করে বুঝবো। আবার জানালার পাটাটা পাল্লা। বলবে তোমরা যে আজকের ঝড়ে আমাদের জানালার পাল্লাগুলো দুলছিল, বা আমাদের জানালার একটি পাল্লা ভেঙে গেছে, একদম নিজের মতো পরিষ্কার। এরপরে চলে আসে প্রতিদ্বন্দ্বিতা। কি বলবে? ক্লাসের ফার্স্ট বয়, যে ক্লাসের যে প্রথম হয়, অর্থাৎ আমি তাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, যে ক্লাসের যে প্রথম হয় তার সঙ্গে পাল্লা দিয়ে পড়াশোনা করা উচিত। তোমাদের ক্ষেত্রে সেটাই বললাম, বাস্তব উদাহরণ, যে ক্লাসের ফার্স্ট বয়ের সঙ্গে পাল্লা দিয়ে পড়াশোনা করা উচিত। মানে কি? প্রতিদ্বন্দ্বিতা করে, একদম ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু জীবনে সাকসেস পাবে। প্রতিদ্বন্দ্বিতা। ঠিক আছে, আমরা মুছে দিয়ে না। একটা হচ্ছে জানালার পাটা বা পাল্লা, আর একটা প্রতিদ্বন্দ্বিতা। পয়লা ফেলা দয়সী দয়ে বয়ে দুন্ত নয় দয়ে বয়ে হস্যি কয়া। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা বানানটা দেখি। চলে গেল। এরপরে চলো 6 দাগে, নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম ক্রিয়া খুঁজে বের করে ছকের মধ্যে লেখো। 6 দাগের 6.1 কর্তা কর্ম ক্রিয়া আমরা দেখাবো। কর্তা কর্ম ক্রিয়া আমরা বিশ্লেষণ করবো বাবা। ঠিক আছে, প্রথম কাছে কি? আমি রচনা লিখতে বলেছি। আমি রচনা লিখতে বলেছি। ঠিক আছে, কর্তা কর্ম ক্রিয়া আমরা দেখে নেব। তোমরা জানো বাক্যের মধ্যে যে কাজ করে, কারো সাহায্য ছাড়াই, কারো সাহায্য না নিয়ে নিজে নিজে যে ক্রিয়া সম্পাদন করে, যে কাজ করে, তাকে বলা হয় কর্তা। এখানে আমি রচনা লিখতে বলেছি। রচনা লিখতে বলেছে কে? বাক্যের প্রধান কে? আমি। অর্থাৎ কাজটা, এই যে রচনা লিখতে বলা, এটা তো ক্রিয়া। এই কাজটা করছে কে? আমি। আমার দ্বারা এই কাজটা সম্পাদন হচ্ছে, এবং কারো সাহায্য ছাড়াই আমি রচনা লিখতে বলেছি। এই বাক্যের কর্তা কে? অর্থাৎ আমি বলেছি রচনাটা লিখতে, একমাত্র আমি এখানে বলেছি এই বাক্যে, কারো সাহায্য নিই, আমি বলেছি রচনা লিখতে। তো এই যে আমি রচনা লিখতে বলেছি, এই বাক্যে কর্তাকে আমি। এবার চলে এসো যে কর্ম কাকে বলে? না, কর্তা যার আশ্রয়ে ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ আরেকটা উপায় আছে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে কর্ম। তো আমি রচনা লিখতে বলেছি, আমি কি লিখতে বলেছি? ক্রিয়াকে প্রশ্ন করো। আমি কি লিখতে বলেছি? ক্রিয়াকে প্রশ্ন করো। কি লিখতে বলেছি? রচনা। অর্থাৎ চলে এলো, এই রচনাটা হচ্ছে কর্ম বাবা। কি ক্রিয়াকে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে, যখনই প্রশ্ন করবে যে উত্তরটা পাবে সেটা কর্ম। আর একটা কি না, কর্তা যার আশ্রয়ে ক্রিয়া সম্পাদন করবে, সেটা হচ্ছে কর্ম। আর ক্রিয়া এটা লিখতে বলেছি, হ্যাঁ না? এরপরে চলে যাও 6.2 হরিপদ হাবুকে তারা লাগায়। চলো এটা দেখি। হরিপদ হাবুকে কি করেছে? তারা লাগায়। হরিপদ হাবুকে তারা লাগায়। দেখো ভালো করে বোঝো, এই বাক্যের কর্তা কি? হরিপদ। তোমরা জানো, কারণ বাক্যে কর্তা যখন নিজে নিজে কাজটা করে কারোর সাহায্য ছাড়াই, সেটাই তো কর্তা। অর্থাৎ বাক্যের যে প্রধান, যে নিজে নিজে কাজটা করে, সেটাই হচ্ছে কর্তা, কারোর সাহায্য না নিয়ে। তো হরিপদ এখানে কর্তা, এটা চলে এলো কর্তা। কাকে বলেছে প্রশ্ন করো? তারা। কাকে তারা লাগায়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি বা কাকে দিয়ে?
প্রশ্নটা কি করবে বাবা? কি বা কাকে দিয়ে, ঠিক আছে? এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি কয়দিন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে? কাকে তালা লাগাই? হাবুকে। চলে এলাম আমরা, আমাদের উত্তর পেয়ে গেছি হাবুকে। অতএব এটা কি করব? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা করব। আর এটা তালা লাগাই কাজ বোঝাচ্ছে, অতএব ক্রিয়া। যেটা কাজ বোঝাবে সেটা ক্রিয়া। যে কথার দ্বারা আমরা কাজ করা বোঝাই, থাকা, হওয়া, করা, ঠিক আছে, ইত্যাদি। লিখতে বলেছি ক্রিয়া, কাজ বোঝাচ্ছে, তালা লাগাই ক্রিয়া, ঠিক আছে। এরপর চলো, ছেলেরা যে যা রচনা খাতা বের করে উপরে রাখে, আগে মুছে দিই। ছয় দশমিক তিন, ছয় দশমিক তিন কি আছে? প্রচন্ড কালিবার হচ্ছে। ছেলেরা দেখো, প্রচন্ড কালিবার হচ্ছে। দেখো, ছেলেরা যে যা রচনা খাতা বের করে উপরে রাখে, কি আছে? ছয় দশমিক তিন, ছেলেরা যে যা রচনা খাতা বের করে ওপরে রাখে। দেখা যাচ্ছে ছেলেরা যে যা রচনা খাতা বের করে ওপরে রাখে। আচ্ছা, ওখানে এখানে লাইট হচ্ছে, এটা একটু ভালো করে দেখবে। আমি একটু নিচে দিচ্ছি, ঠিক আছে? একটু লাইট হচ্ছে, দেখো, ছেলেরা যে যা রচনা খাতা বের করে ওপরে রাখে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এই বাক্যের কর্তাকে, এই বাক্যের কর্তা অর্থাৎ যে কাজটা করছে, ছেলেরা যে যা, এটা কি বাক্যের কর্তা? কর্তা। বের করে উপরে রাখে কি? প্রশ্ন করো, বের করে উপরে রাখে কি? উত্তর পেয়ে যাচ্ছি, রচনা খাতা। অতএব রচনা খাতা হচ্ছে কর্ম, রচনা খাতা হচ্ছে কর্ম। আর চলে যাও, এরপরে বের করে উপরে রাখে কাজ বোঝাচ্ছে, অতএব এটা কি? ক্রিয়া। এটা কি? ক্রিয়া বাবা। এই জায়গাটা ক্রিয়া, এটা হচ্ছে কর্ম, এটা কর্তা, ঠিক আছে? কাজ করছে ছেলেরা যে যা, অর্থাৎ বের করে রাখে কারা? রচনা খাতাটা বার করছে কারা? না ছেলেরা যে যা, প্রত্যেকে। অর্থাৎ এটা হচ্ছে কর্তা, এরা কাজ করছে, বাক্যের প্রধান, কারো সাহায্য না নিয়ে কর্তা। কি বের করে উপরে রাখে? কর্ম, রচনা খাতা। পেয়ে গেলাম উত্তর, আর এটা ক্রিয়া। ক্লিয়ার? এরপরে আছে দেখো 6.4, ছয় দশমিক চার। দেখো ভালো, তিনি ঘড়ি দেখলেন। আছে অনুশীলনীতে দেখবে, তিনি ঘড়ি, তিনি কি করলেন? ঘড়ি দেখলেন। তিনি ঘড়ি দেখলেন, বাক্যের কর্তা তিনি। আমরা পরিষ্কার বুঝতে পারছি, দেখা কাজটা করছে তিনি, কর্তা। কি দেখলেন? উত্তর পেয়ে গেলাম, ঘড়ি, কর্ম। আর এটা ক্রিয়া, এটা আমার বলতে হবে নাকি? এটা তো সবাই জানে, কার বোঝাচ্ছে? ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া। ক্লিয়ার? কর্তা কর্ম ক্রিয়া, দেখতে পাচ্ছ? কর্তা কর্ম ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা চলো, এরপরে কর্তা কর্ম ক্রিয়া। তিনি ঘড়ি দেখলেন, তিনি কর্তা, ঘড়ি কর্ম। কি দেখলেন? ঘড়ি, এটা কর্ম, আর ক্রিয়া দেখলেন, ঠিক আছে? চলে
বাক্যগুলির উদ্দেশ্য বিধেয় অংশকে আলাদা করো। সাথে দেখ, আমি এটা লিখবো না কারণ ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে। লিখে দেখ, সাথে দেখে আমি জাস্ট বললাম বাক্যগুলির উদ্দেশ্য বিধেয় অংশকে আলাদা করো। তোমরা জানো যে যার সম্পর্কে বলা হবে সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা বিধেয়। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ভজাটা কিছুতেই ছাড়লো না। কে, কার সম্পর্কে বলা হচ্ছে? ভজা। অর্থাৎ ভজাটা হচ্ছে উদ্দেশ্য, আর কিছুতেই ছাড়লো না অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে? কিছুতেই ছাড়লো না, পুরোটা বিধেয়। সুধীর বাবু মন দিয়ে শোনেন, কার কথা বলা হচ্ছে? সুধীর বাবু। উদ্দেশ্য মন দিয়ে শোনেন, বিধেয়। হাবু শুয়ে কান পেতে শোনে, কার সম্পর্কে বলা হচ্ছে? হাবু। অর্থাৎ যার সম্পর্কে বলা হবে সেটা উদ্দেশ্য, হাবু উদ্দেশ্য। না উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? না শুয়ে কান পেতে শোনে, পুরোটা হচ্ছে বিধেয়। দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে, কে বলে দেবেন? তিনি, অর্থাৎ সুধীর বাবুর কথা বলা হচ্ছে। তিনি এখানে উজ্জ, অর্থাৎ তিনিটা হচ্ছে উদ্দেশ্য বাক্যের, কারণ এখানে উজ্জ, এখানে বলা নেই তিনিটা। দেখো ভালো করে লাইনটা পড়ো, বুঝতে পারবে। দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে, কে কে বলে দেবেন? তিনি, সুধীর বাবু। অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে সেই সুধীর বাবু অর্থাৎ তিনি, এই বাক্যে উজ্জ আছে, এই বাক্যে বলা নেই, অর্থাৎ তিনি কিন্তু উদ্দেশ্য। আর এই পুরোটা যেটা বাক্যে ব্যবহার হয়েছে, দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে, পুরোটা বিধেয়। উদ্দেশ্য এখানে নেই, অনুপস্থিত, এখানে উজ্জ আছে। তিনি অর্থাৎ সুধীর বাবু, এখানে বাক্যের উদ্দেশ্য, এটা উজ্জ আছে, এটা অনুপস্থিত। আর এখানে যে বাক্যটা ব্যবহার হয়েছে, দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে, এটা পুরোটাই বিধেয়। ঠিক আছে, চলো এরপরে 8 দাগে বাক্য। আমরা বাক্যটার ডিটেলস আলোচনা করব। পরীক্ষাটা হয়ে গেলে, তোমাদের সেকেন্ড ক্লাস টেস্ট পরীক্ষা হয়ে গেলে আমরা বাক্যটার ডিটেলস আলোচনা করব। তবুও আমি কিছু কিছু বলে দিই হালকা। দেখো, তবুও আমি কিছু কিছু বলে দিই হালকা, ডিটেলস আলোচনা করার আগে। আছে হরিপদর ডাকে সুধীর বাবু অবাক হয়, যৌগিক বাক্য না সরল বাক্য? কোনটা চেয়েছে, যৌগিক বাক্য না সরল বাক্য? তোমরা জানো যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে যৌগিক বাক্য। এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, হরিপদর ডাকে সুধীর বাবু অবাক হয়, অর্থাৎ অবাক হয়েছেন। ক্রিয়া তোমরা জানো, খুব ভালো করে জানো, আমি করিয়েছি। তো অবাক হয় মানে অবাক হয়েছেন, সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। তো হরিপদর ডাকে সুধীর বাবু অবাক হন, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, অবাক হয়েছে, একটাই সমাপিকা ক্রিয়া। অতএব এটা কি? সরল বাক্য। 8.1 সরল বাক্য। 8.2 কি আছে না, গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছে। এখানে দেখো দুটো সমাপিকা ক্রিয়া আছে। একটা হচ্ছে গতকাল তোমার মাকে দেখেছি, এটা বলার পরে আর কিছু বাকি থাকছে না। যদি বলা হতো গতকাল তোমার মাকে দেখেছি, বা গতকাল তোমার মাকে দেখেছিলাম, গতকাল তোমার মাকে দেখেছি মানে অতীতের রূপ দেখেছিলাম, একদম অতীতকালের রূপ ধরো। গতকাল তোমার মাকে দেখেছিলাম, এটাও বলা যেতে পারে গতকাল তোমার মাকে দেখেছিলাম, বা গতকাল তোমার মাকে দেখেছি। ঠিক আছে, তো দেখেছি এটা একটা সমাপিকা ক্রিয়া। এই বাক্যে আমি যদি এখানে এই বাক্যটা আমি যদি বলি গতকাল তোমার মাকে দেখেছি, ব্যাস এই বাক্যের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে দেখো আরেকটা বাক্য যুক্ত হয়েছে, কি সেটা? গোসাই বাড়িতে কীর্তন শুনছেন, কে? তিনি। আমরা যদি পরপর দুটো বাক্য লিখি এখানে, যে গতকাল তোমার মাকে দেখেছি পূর্ণচ্ছেদ, তারপরে আবার একটা নিচে বাক্য লিখি, তিনি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন। ঠিক আছে, তো এরকম যদি লিখি দুটো বাক্য, নিশ্চিতভাবে দুটো বাক্য গড়ে উঠবে এবং দুটো সমাপিকা ক্রিয়া আমরা পাবো। অতএব দুটো সমাপিকা ক্রিয়া যোগে যে বাক্য গঠিত হয় সেটা যৌগিক বাক্য। একের অধিক সমাপিকা ক্রিয়া থাকে যৌগিক বাক্যে, এবং সেখানে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। কি কি? এবং, কিন্তু, আর, ও, নতুবা, নচেত, এইগুলো যে সংযোজক অব্যয়, সেই সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। কিন্তু এখানে সংযোজক অব্যয় নেই, কিন্তু তারপরেও এটাকে আমরা যৌগিক বাক্য বলছি। কেন না, একাধিক, একের অধিক, অর্থাৎ দুটো সমাপিকা ক্রিয়া আমরা পাচ্ছি। একটা কি না, গতকাল তোমার মাকে দেখেছি, এটা সমাপিকা ক্রিয়া। আর একটা কি না, গোসাই বাড়িতে কীর্তন শুনছেন, ওই যে শুনছেন, ব্যাস কাজটা শেষ হয়ে গেল। ওখানে একটা সমাপিকা ক্রিয়া। দুটো সমাপিকা ক্রিয়া থাকায় আমরা এটাকে কি বলবো? যৌগিক বাক্য। যৌগিক বাক্য। আচ্ছা, তারপরে দেখো ফের 8.3, ফের যদি রচনান্তে ভুল হয়
তাহলে তোমার কপালে দুঃখ আছে। কি বাক্য? তোমরা জানো যে এটা কি বাক্য, তার আগে বলি, যদি সাপেক্ষ অব্যয় দিয়ে দুটো খণ্ড বাক্যকে যুক্ত করা হয়, যেমন যদি তবে, ঠিক আছে, যেখানে সেখানে, যেমন তেমন, এই যে এই সমস্ত সাপেক্ষ অব্যয় দিয়ে যদি যুক্ত করা হয় একটি প্রধান খণ্ড বাক্য এবং অপ্রধান খণ্ড বাক্যকে, এখানে দুটো খণ্ড বাক্য থাকে, একটা প্রধান খণ্ড বাক্য, একটা অপ্রধান খণ্ড বাক্য, এখানে তবেই সেটা হবে জটিল বাক্য। তবে সেটা কোন বাক্য হবে? জটিল বাক্য। ঠিক আছে, অর্থাৎ জটিল বাক্যে এই যদি তবে, যেখানে সেখানে, যেমন তেমন ইত্যাদি সাপেক্ষ অব্যয় যোগে দুটো খণ্ড বাক্যকে যুক্ত করা হয়, একটা প্রধান খণ্ড বাক্য আর একটা অপ্রধান খণ্ড বাক্য। তো এখানে দেখো, ফের যদি রচনা আনতে ভুল হয়, এই দেখো যদি পেয়ে গেছে, তাহলে তোমার কপালে দুঃখ আছে। এই যে যদি, তাহলে সাপেক্ষ অব্যয় দিয়ে একটা প্রধান খণ্ড বাক্য আর একটা অপ্রধান খণ্ড বাক্যকে যুক্ত করা হয়েছে, আর এটা কোন বাক্যের নিয়ম? জটিল বাক্য, জটিল। অতএব এটা কি হবে? এটা জটিল বাক্য। এটা জটিল বাক্য। ঠিক আছে, আমি উত্তরগুলো বলে দিলাম, জাস্ট লিখে দিলাম, দেখবে। এই যে যেটা বললাম ডিটেলসে, অর্থাৎ ফের যদি রচনা আনতে ভুল হয়, এই যে যদি, তাহলে এই যে সাপেক্ষ অব্যয় দিয়ে দুটো খণ্ড বাক্যকে যুক্ত করা হয়েছে, অতএব এটা কি বাক্য? জটিল বাক্য। আর জটিল বাক্য মাত্রই শর্ত সাপেক্ষ বাক্য, যদি তবে, ঠিক আছে, ইত্যাদি এই সমস্ত থাকে। আর জটিল বাক্য মাত্রই শর্ত সাপেক্ষ বাক্য। এই বাক্য নিয়ে ডিটেলসে আলোচনা আমি তো করবই, এরপরে পরীক্ষা হয়ে গেলে। তারপরে শুধু তাই নয়, তোমরা ক্লাস 10-এ গিয়ে আরো ডিটেলসে পাবে, চিন্তা নেই। তো এই যে সাপেক্ষ অব্যয় দিয়ে যুক্ত করা হলো একটি প্রধান একটি অপ্রধান খণ্ড বাক্য, ঠিক আছে, এটা হচ্ছে জটিল বাক্য। আর জটিল বাক্যের উদাহরণ, ঠিক আছে, জটিল, মনে রাখবে, জটিল। আচ্ছা, এরপরে চলো নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো এবং নিম্নরেখা পদের বিভক্তি উল্লেখ করো। চলো আমরা দেখি। নয়ের দাগে, তাই তো? নয়ের দাগে, নয়ের দাগে। চলো অনুসর্গ, আগে অনুসর্গ কাকে বলে আমাদের জানি। অনুসর্গ হচ্ছে, অনুমান হচ্ছে পশ্চাৎ বা পরে, আর স্বর্গ মানে সাধারণ অর্থ অধ্যায় বা পরিচ্ছেদ। কিন্তু এইখানে স্বর্গ মানে কি না অবস্থা। অনুমানে হচ্ছে পশ্চাৎ বা পরে, আর স্বর্গ মানে এইখানে অবস্থা। স্বর্গ শব্দের উদ্দেশ্যর্গ, স্বর্গ শব্দের সাধারণ অর্থ কি না সাধারণ অর্থ অধ্যায় পরিচ্ছেদ, কিন্তু এইখানে স্বর্গ মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ পরে অবস্থান যা, সেটা হচ্ছে অনুসর্গ। কেমন সেটা? না যে সমস্ত অব্যয় কি হয় না, যে সমস্ত অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে এবং কারককে চিহ্নিত করতে সুনির্দিষ্টভাবে সাহায্য করে, তাকে বলা হয় অনুসর্গ। কি কি সেগুলো? থেকে, হইতে, চেয়ে, জন্য, নিমিত্ত, কর্তৃক, দ্বারা, এইগুলো সব হচ্ছে অনুসর্গ। এখানে দেখো, বাবার কাছ থেকে চিঠি আনতে হবে, থেকে কি? থেকে, প্রথমেই হচ্ছে থেকে অনুসর্গ। আর বিভক্তি কি পাচ্ছি? 9.1। বিভক্তি কি পাচ্ছি এখানে? র, বাবা, র বিভক্তি। এ বিভক্তি আছে, এ, কে, র, অন্তস্থ, তে, এরকম বিভক্তি পাওয়া যায়। বিভক্তি, বিভক্তি, এই যে বিভক্তি র, বাবা। আমি উত্তরটা বলে দিচ্ছি, থেকে অনুসর্গ প্রথম 9.1 দেখবে, আর বাবা এই যে রটা পাচ্ছি, র বিভক্তি, আর থেকে তো পেয়ে গেলাম অনুসর্গ। এরপরে দেখো 9.2, উঠানে কিছু ছেলে খেলছে। এখানে কিন্তু কোনো অনুসর্গ নেই, বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসেনি, এখানে কিন্তু কোনো অনুসর্গ নেই। থেকে, হইতেছে, দ্বারা, কর্তৃক, ঠিক আছে, দিয়ে, ঠিক আছে, এই যে এই সমস্ত নিমিত্ত, জন্য, এখানে কিন্তু কোনো অনুসর্গ নেই। এখানে আছে কি? শুধু বিভক্তি, উঠান। 9.2, এখানে শুধু বিভক্তি আছে, উঠান, হর্ষ ঠয়াকার নূতন একার। এখানে শুধু এই যে উঠান, হর্ষ ঠয়াকার নূতন প্লাস এ,
এটা হচ্ছে বিভক্তি বাবা, এটা হচ্ছে বিভক্তি। এখানে জাস্ট এ বিভক্তি আছে, ঠিক আছে, এখানে এই বিভক্তি আছে, অনুসর্গ নেই, অনুসর্গ নেই, অনুসর্গ কাটা, অনুসর্গ নেই, ঠিক আছে। এরপরে চলো কি আছে দেখি আমরা, কয়েকজনকে বেছে বেছে পড়তে বলে। বাছা মানে হচ্ছে নির্বাচন করা, এটা কিন্তু অনুসর্গ নয়। এখানে অনুসর্গ নেই, এখানে কে বিভক্তি আছে 9.3, কয়েকজনকে, কয়েকজন প্লাস কে, ঠিক আছে, কয়েকজন প্লাস কে, কয়েকজন প্লাস কে, এই যে কে বিভক্তি, এটা হচ্ছে কি বিভক্তি, এখানে কে বিভক্তি আছে, অনুসর্গ নেই, অনুসর্গ নেই, অনুসর্গ তাই বলছি না। শেষের কাছে দেখো 9.4, বাছা মানে হচ্ছে নির্বাচন করা, এখানে বাছা কিন্তু অনুসর্গ নয়, এখানে শুধুমাত্র বিভক্তি আছে। কে কি আছে না, দেশ সরকারের রচনার বই থেকে হুবহু কি করেছে, টুকে এনেছে। এখানে দেখো থেকে আছে, অর্থাৎ থেকেটা আমরা অনুসর্গ পাচ্ছি 9.4 থেকে, দেশ সরকারের রচনার বই থেকে, রচনা র বিভক্তি পাচ্ছি আমরা, র বিভক্তি, রচনা র বিভক্তি পাচ্ছি। আমি জাস্ট উত্তরগুলো বিশ্লেষণ করছি। কয়েকজন প্লাস কে, কে বিভক্তি পেয়ে গেলাম 9.3, 9.4 থেকে অনুসর্গ পাচ্ছি আমরা, এটা অনুসর্গ, আর বিভক্তি পাচ্ছি র বিভক্তি, কারণ কি রচনা বলা আছে, রচনা, অর্থাৎ র বিভক্তি হয়ে গেল। ঠিক আছে, চলো এরপরে দেখি কি আছে। দশের দাগে, স্কুলের গেটে দাঁড়িয়ে হাবুর কি মনে হচ্ছিল? তোমরা জানো যে স্কুলের গেটে দাঁড়িয়ে হাবুর মনে হচ্ছিল বাড়ি ফিরে যাওয়ার কথা, তার মনে হয়েছিল সে ফিরে যাবে কিনা, এই দোলাচলতার মধ্যে সে পড়েছিল, তার মনে হয়েছিল বাড়ি ফিরে যাওয়ার কথা। তারপরে দেখো আছে 10.2, তার চোখে স্কুলের ভেতরের কোন ছবি ধরা পড়ে? তোমরা জানো যে স্কুলের ছবি ধরা পড়েছিল, স্কুল গেটের সামনে দাঁড়িয়ে হাবু মনে মনে তার চোখে যে সমস্ত ভেসে উঠেছিল, যে সমস্ত ছবি আমরা দেখেছি, যে মর্নিং স্কুল, ঠিক আছে, গরমকাল, আরেকটু পরে স্কুলের ঘন্টা পড়বে, তখন স্কুল আরম্ভ হবে, তারপরে একতলা স্কুল ঘরের, ঠিক আছে, প্রত্যেক ঘরে ঘরে, একতলার স্কুল ঘরের যে প্রত্যেকটা ঘরে ঘরে ছাত্রদের কলরব উঠবে। আমরা আরো দেখেছি যে হাবুর মনে ভেসে উঠেছে সুধীর বাবুর ভারী কি চেহারা, গম্ভীর মুখ, ঠিক আছে, এছাড়া সুধীর বাবুর যে চশমার, মোটা কাঁচের চশমার ফাঁক দিয়ে যে দুটো চোখের তীক্ষ্ণ দৃষ্টি, এই সব কিছুই হাবুর মনে হয়েছে। তো এইগুলো আমি সবকিছুই আলোচনা করেছি, তোমরা পারবে। সুধীর বাবুর মেথড কি, হাবু শেষের দিকের বেঞ্চের বসতে চায় না কেন, শেষের দিকে কারণ শিক্ষকের নজর বেশি থাকে, তো এগুলো আমরা দেখেছি। তো 3 কড়ির পাশে থার্ড বেঞ্চে দেখবে, থার্ড বেঞ্চে 3 কড়ির পাশে হাবু বসেছিল। তো এগুলো আমি সুধীর বাবুর মেথড কি, তিনি বেছে বেছে পড়তে বলেন, সকলকে পড়া ধরেন না, সকলকে বলেন মন দিয়ে শুনতে। তারপরে সুধীর বাবুর মুদ্রা দোষ, দেখবে কোনো কিছু কথা বলার পরে তিনি মনে থাকুক বা না থাকুক, তিনি বললেন একটা কথাই বলেন, মনে থাকবে, মুদ্রা দোষ এগুলো। তো এই সমস্ত আমি সব ডিটেলস আলোচনা করেছি। কোন রচনার সাহিত্যিক মূল্য কখন গড়ে উঠবে, কারণ রচনা যখন একটা নিজস্ব ভাব ভাষা থাকবে, নিজস্ব অভিজ্ঞতার সমন্বয় থাকবে, নিজের চোখে দেখা ঘটনাকে মৌলিকতার সমন্বয়ে যখন সে সহজ সরল ভাষায় প্রকাশ করবে, তখনই লেখা একটা কি হবে না অনন্য হয়ে উঠবে, অর্থাৎ লেখার উন্নতি ঘটবে, সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে উঠবে একটা লেখা, তখনই রচনার প্রকৃত মূল্য আসবে। তো এগুলো আমি সব ডিটেলসে আলোচনা করেছি যখন আমি তোমাদের বিশ্লেষণ করেছিলাম। আজকে আমি আর জানছি না, তোমরা এই 10-এর দাগের এইগুলো খুব ভালো করে পড়ে নেবে, খুব সোজা, তোমরা নিজেরাই পারবে অনেক প্রশ্নের উত্তর, আমি জানি, তাই আমি আর ডিটেলস আলোচনা করছি না। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো।